আসসালামু আলাইকুম। জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দল তারা যে নাটক করছে বা তারা যে নাটক মঞ্চস্থ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আজকে তাদের একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, যে সংবাদ সম্মেলনে তারা আসন সমঝোতা অর্থাৎ ১১ দলের ভিতরে যে কে কত আসন নিয়ে নির্বাচন করবে সেটা নিয়ে একটা ঘোষণা দেওয়ার কথা ছিল। তো কিছুক্ষণ আগে দেখলাম যে ঢাকা পোস্টের নিউজ, অনিবার্য কারণে ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত। দেখুন, জামাত ইসলাম এই ১১ দলের ভিতরে সবচেয়ে শক্তিশালী দল, সবচেয়ে অর্গানাইজ দল, এবং যেটা বলা যায় যে ওদের আসলে এই ১১ দলের বিবেচনায় তাদের শক্তিমত্তা অনেক বেশি। তো সেই হিসেবে জামাত ইসলাম এই ১১ দলের যে ছোটোখাটো দলগুলো আছে ওদের সাথে সমঝোতায় আসতে পারছে না। তো সমঝোতায় আসতে না পেরে তারা বিভিন্নভাবে তারা যেখানে মেকানিজম করার চেষ্টা করছে, কখনো বলছে যে কিছু আসন উন্মুক্ত রাখবে, কিছু আসনে সমঝোতা করবে। আসলে এইভাবে হয় না। মানে আপনি যেই আসন সমঝোতার কথা বলা হচ্ছে, যেই জিনিসটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে যে জামাত ইসলামী চাচ্ছে যে তারা একটা সবাই তাদেরকে বড় শক্তি হিসেবে ধরুক। বড় শক্তি হিসেবে ধরলে যেটা হবে, তারা যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বা কথা বলা যাবে না। ওরা বলবে যে আমাদেরকে জনগণ ভালোবাসে, এই যে আমরা এত বড় শক্তি ছিলাম। তারা বিভিন্ন জরিপ বাজারে ছাড়ছে, যে জরিপে দেখাচ্ছে যে তাদের জনসমর্থন অনেক বেশি। তো এই যে জামাত ইসলামের খেলা, এই যে জামাত ইসলামের একটা মানে রাজনৈতিক খেলায় গিয়ে জামাত ইসলামী শেষ পর্যন্ত যে এটা সামলাতে পারছে না, ওরা দেশ কিভাবে সামলাবে? যারা একটা এত ছোট ছোট দল, এই যে তার ১১ দলে যে লোকগুলো আছে তারা এতই ছোট দল যে এক এক দলের ৫০০ জন সমর্থক নেই, ৫০০ জন কর্মী নেই। হ্যাঁ, শুধুমাত্র দুই একটা দলে হয়তো বা ১০০০-২০ কর্মী পাওয়া যাবে, মানে সমর্থক কর্মী পাওয়া যেতে পারে। আর বাকি বেশিরভাগ দলেরই এই মানে ৫০০ জন কর্মী তারা জোগাড় করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই লোকজনকে তারা ম্যানেজ করতে পারছে না। তো তারা সারা দেশ কিভাবে ম্যানেজ করবে? ১৮ কোটি, ২০ কোটি, ২৫ কোটি মানুষকে? তাদের তো সেই শক্তি নেই। তারা যেটা করছে সেটা হচ্ছে যে মিডিয়ার সাহায্য নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়ে দেশকে মানুষকে বিভ্রান্ত করছে। বিভ্রান্ত করে তারা আসলে আড়ালে আবডালে কোনো অন্ধকার খেলা খেলছে। বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন। এখন ইদানিং আমরা দেখতে পেলাম যে জামাত নেতার বাসায়, অর্থাৎ প্রায় ১৫ লক্ষ ভোটার রয়েছে, পোস্টাল ভোটারে ভোট দিবেন। জামাত নেতার বাসায় সেই পোস্টাল ভোটার মানে ব্যালট পাওয়া গেছে। তো এই যে জিনিসগুলো ঘটছে, জামাত আসলে পেছনের রাস্তা দিয়ে খেলছে। ঢাকা ইউনিভার্সিটি তারা খেলেছে, বিভিন্ন ইউনিভার্সিটি তারা খেলেছে। সেই খেলায় বিএনপি হয়তো শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায়নি, কিন্তু জাতীয় নির্বাচনে তো বিএনপি ছাড় দেবে না। আর যেহেতু যখন জাতীয় নির্বাচনে যখন বিএনপি ছাড় দেবে না, যখন বিএনপি একটা বাংলাদেশে একটা বিশাল শক্তি, তার উপর পরাজিত শক্তি আওয়ামী লীগ রয়েছে, তারপর জাতীয় পার্টি একটা শক্তি রয়েছে যাদের শক্তি জামাতের চেয়েও বেশি জনগণের কাছে। তো এই সব শক্তি যখন জামাত যখন ক্ষমতা নিতে যাইবে বা অন্ধকার গলির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে বা ক্ষমতার ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্যে কিছু করতে চাইবে, তার মানে কি ঘটবে? আবার একটা অরাজকতা তৈরি হবে, আরও একটা অভ্যুত্থান ঘটবে, নতুন সরকার আসবে। অর্থাৎ ডক্টর ইউনূস গতকালকে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে উনি বলছেন যে উনি দেখতে পাচ্ছেন যে ছাত্র উপদেষ্টারা তো এখন নির্বাচন করতে পারেনি। ছাত্র যে আন্দোলন করেছিল সমন্বয়কবৃন্দ, তাদের মধ্যে কেউ কেউ সংসদে যাচ্ছে। তার মানে সরকার এই ধরনের একটা মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে জামাতকে ইউজ করছে, জামাত সরকারকে ইউজ করছে। ও সরকারটা তো জামাতেরই সরকার, ইউনূস সরকার যা বলে জামাত যা চায় তাই হয়। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে যেই দল ছোটখাটো ১১ দলকে ম্যানেজ করতে পারছে না, তারা বাংলাদেশকে ম্যানেজ করা তাদের পক্ষে সম্ভব না। আওয়ামী লীগ বিএনপির মতো দুইটা মহারথীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা জামাতের নাই। জামাত মনে করছে যে বর্তমান যে সরকারটা আছে সেই সরকারের ব্যাকআপে তারা হয়তোবা বিএনপিকে বিভিন্নভাবে অপদস্থ করছে, কিন্তু বিএনপি যদি এই মুহূর্তে যদি শক্তি প্রয়োগ করে সেক্ষেত্রে জামাতের পক্ষে টিকে থাকা সম্ভব না। যেটা হবে, একটা রক্তাক্ত ঘটনা ঘটবে এবং সেই রক্তাক্ত ঘটনা কন্ট্রোল করাও বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব না। অতএব সরকারের বিভিন্ন মহলের উচিত যে দুর্বল শক্তিকে এখন ক্ষমতায় আনা যাবে না। যদি দুর্বল শক্তিকে ক্ষমতা আনার যদি কোনো চিন্তা ভাবনা করা হয়, কারোর ভিতরে যদি এই ধরনের কোনো মেটিকুলাস প্ল্যান থাকে, সেটা দেশের জন্য যেমন ভয়ঙ্কর হবে, তা নিজের জন্য ভয়ঙ্কর হবে। কারণ এমন একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে ৫ই আগস্টের একটা অভ্যুত্থান ঘটেছিল। সেই অভ্যুত্থানের ফলে যে নতুন শক্তিটা বাজারে এসেছে, সেই শক্তি যদি ওই শক্তির চেয়েও যদি শক্তিশালী না হয়, সেই শক্তির পক্ষে টিকে থাকা সম্ভব না। জামাত ইসলাম সেই তাদের জন্মের পর থেকে মানুষকে ধোঁকা দিয়ে গেছে, এখনো ধোঁকা দিচ্ছে, ভবিষ্যতেও ধোঁকা দেবে। যারা জামাতকে বিশ্বাস করবে এই ধরনের বিপদের মধ্যে পড়বে। একমাত্র যারা ৭১ সালে
তারা যদি সেই বিভৎসতার কথা চিন্তা করে, সেই বিভৎসতার চেয়েও বড় বিভৎসতা আসছে। হয়তো 71 সালে ঘটনা নিয়ে এখন কথা বলা যায়, কিন্তু জামাতের নতুন যে নৃশংসতা আসবে সেই নৃশংসতার বিরুদ্ধে কথা বলার সুযোগ হয়তো কারো থাকবে না। আপনারা আফগানিস্তান দেখতে পারেন, আপনারা ইরানও দেখতে পারেন। যদিও ইরানের বর্তমান সরকারকে যেহেতু আমেরিকার বিরুদ্ধে আছে সেই জন্য আমি সমর্থন করি, কিন্তু ইরান, আফগানিস্তান কিংবা পাকিস্তানও বলতে পারেন, ওইসব দেশে আসলে আইনের শাসন বলতে কিছু নেই। যা আছে সেটা হচ্ছে যে একটা শক্তিশালী গোষ্ঠীর চাপিয়ে দেওয়া শাসন। ধন্যবাদ।